নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন পার্ট 8 বাংলা বিষয়ের নবম শ্রেণীর 50 নম্বরে যেটা তোমাদের দেওয়া হয়েছে প্রশ্ন, তার উত্তরগুলি নিয়ে চলে এসেছি। তো তোমরা ঝটপট খাতা পেন বের করে নাও এবং উত্তরগুলি করে নাও। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না। তো দেখো, তোমাদের এখানে যে 50 নম্বরের প্রশ্ন দিয়েছে তার 1 নম্বর প্রশ্নে যেটা বলেছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি প্রশ্ন রয়েছে, 5 নম্বর রয়েছে। তো চলো উত্তরগুলি আগে করে নিই। তো একের দাগের একে দেখো কি বলেছে, ঈশান হলো ঈশান কি বা ঈশান হলো কি? তো ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ। ঈশান হচ্ছে উত্তর পূর্ব কোণ। তারপরে নেক্সট দেখো, 1-2 যেটা বলেছে, আজ আমার সংসার চলবে কিভাবে? প্রশ্নটি করেছে কে? তো প্রশ্নটি করেছে জানুক, ঠিক আছে, অপশান নাম্বার খ। এরপর নেক্সট দেখো, 1-3 যেটা বলেছে, বন্ধুগণ হাসবেন না, এ কথা বলেছে কে? তো এটার উত্তর হয়ে যাবে বন্ধুগণ হাসবেন না, অপশান নম্বর ক, ইলিয়াস। এরপর নেক্সট দেখো, 1-4, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ, বক্তার লাভ হয়েছিল কত টাকা? তো বক্তার লাভ হয়েছিল 10 টাকা। কত? 10 টাকা। এরপরে নেক্সট হয়ে যাব, লাস্ট প্রশ্ন দেখো, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটির নাম লেখো। তো উত্তরটি করে নাও। 1-5 উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, সাদা মেঘ কালো পাহাড়, ঠিক আছে। এরপরে চলে যাব, কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লিখতে বলেছে, 10 নম্বর রয়েছে। তো চলো উত্তরগুলি করে নিই। তো 1 নম্বর প্রশ্ন দেখো, 2 দাগের, প্রজা চমকিত কেন? তো উত্তর লিখে নাও। অধিকাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে সংগৃহীত হয়েছে, যেটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের যেটা খণ্ড সেখানে অন্তর্গত হয়েছে। আগেটি কিন্তু খণ্ডের অন্তর্গত হয়েছে। তারপর দেখো, প্রজারা চমকিত কারণ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠের শস্য ওপরে লণ্ডভণ্ড হয়ে যায়, তা দেখে প্রজারা চমকিত হয়েছিল। এরপর নেক্সট দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? তো উত্তরটি লেখা নাও। মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংগৃহীত হয়েছে। ধীবর চক্রাবতারে থাকে, অর্থাৎ চক্রাবতারের তার বাড়ি। এরপর নেক্সট দেখো, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা একথা বলতো? উত্তরটি লেখা নাও। উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয়ের লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা। তো এরপরে নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো যে মনে এলো মাস্টারমশাইয়ের কথা, তো কখন এমনটি ঘটেছে? তো উত্তরটি তোমরা লিখে নাও। উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। কতকের মনে মাস্টারমশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল। এরপরে নেক্সট প্রশ্নে চলে যাব। 5 নম্বর দেখো, বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? তো এটা তোমরা একটু লিখে নিও, আমি আর বলছি না, এটা তোমরা একটু স্ক্রিনটা পজ করে একটু লিখে নিও। এরপর নেক্সট দেখো, 2-6, হিন্দিতে উপস্থিত সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? তো উত্তরটি করে নাও। সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী রচিত নব নব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত। ভাষা নিজস্বতা হলো আত্মনির্ভরশীল থাকা, কিন্তু লেখক দেখেছে ভাষার মধ্যে বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত, সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকেরা চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। এরপর নেক্সট দেখো, 7টা, এর মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? তো উত্তরটি লিখে নাও। আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ, নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, শহরের বন, চাঁদা সরপুঁটি মাছ, এদের মৃদু আষ্টে ঘ্রাণ, কিশোরের পায়ে গলার মুথা ঘাস, তারপরে লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলা প্রাণের সন্ধান পেয়েছেন। এরপর নেক্সট দেখো, 2-8, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কী? তো স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে, এটা গৃহ নয়, দৃঢ়, ঠিক আছে, দৃঢ় বিশ্বাস, এটা দৃঢ় হবে, তো এটা কেটে দিও। দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এক বিরাট ভবিষ্যৎ রয়েছে,
ঠিক আছে। এরপর নেক্সট দেখো 2-9, যে যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে বা দেখতে পাবে। তো আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন উঠানের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে, ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। লাস্ট প্রশ্ন দেখো, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? তো রাধারানী বলেছিল আমার বাড়ি শ্রীরামপুর, তো তিনি এই কথাই বলেছিল। এরপরে 3 দাগে চলে যাবো, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রশ্নগুলি একটু বড় হবে। তো 3 দাগের 1 দেখো, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, কোন বাণিজ্য তরী সেটি বাঁধা পড়ে আছে কেন? উত্তর লেখে নাও, বাণিজ্য ও ব্যবসার সঙ্গে লাভ লোকসানের বিষয়টি জড়িয়ে রয়েছে, জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন, প্রাচীন ও মধ্যযুগের সওদাগর বাণিজ্য তরী নিয়ে পাড়ি দিতে দূর দেশে পণ্যের আমদানি রপ্তানির সঙ্গে সাংস্কৃতিক আদান প্রদান চলত, খুবই সাধারণ সওদাগর নন, তাই তার চরিত্রে রয়েছে সাহিত্য সম্ভার। সেই স্বপ্ন কল্পনা সাহিত্য ভরা তরী নিয়ে কবি পাড়ি দিতে চান সাত সমুদ্রের পাড়ে, দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টিকে, তাই এখানে বাণিজ্য তরী প্রসঙ্গ এসেছে। এরপরে দেখো 3-2, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তরটি লিখে নাও। তো সৈয়দ মুস্তফা আলী রচিত নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে উদ্ধৃত অংশটি। তো সংস্কৃত ভাষার আত্মনির্ভরশীলতার কারণ হচ্ছে ভাষাবিদ প্রবন্ধে দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্যে দিয়ে লক্ষ্য করেছিলেন নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষার একমাত্র নিজস্ব ধাতু শব্দ একটু অদলবদল করে সংস্কৃত ভাষা নতুন করে তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। এরপর নেক্সট দেখো 3-3, আমি এই ঘরে বসে থাকি, কোন সময় কবি ঘরে বসে থাকেন তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? তো উত্তরটি তোমরা লিখে নাও, আমি আর বলছি না কারণ ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, তো একটু ভিডিওটি পজ করে তোমরা উত্তরটি লিখে নিও। এরপরে নেক্সট দেখো, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, উদ্ধৃতাংশটি নোটে গাছ প্রসঙ্গে উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করতে বলেছে। তো এই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু 3-4 উত্তর করে নাও। নোটে গাছ মুড়ানো প্রসঙ্গে বাংলার এক বিখ্যাত প্রবাদ থেকেই গৃহীত, যার মানে গল্প সমাপ্ত হলো। তো কিন্তু কবির নোটে গাছ মুড়োয়নি, কারণ কথা অনুযায়ী চিরায়ত সত্যের বাণী মাতৃভূমির প্রতি ফেলে আসা স্মৃতির কথা কোনোদিন ফুরায় না। কবি কল্পনার সাঁকো বেয়ে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গ্রাম জীবনের শৈশবের বেলাভূমিতে। ঘাসের গন্ধ গায়ে মাখা, আকাশের তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা, যন্ত্রণার আগুন না নেভা, দুঃখের বাঁশি না হয়ে যাওয়া, সূর্যের ওঠা ও নামা, এ সমস্ত কিছুই ফোরায় না। নোটে গাছ সেই কারণেই কবির কল্পনায় মুড়িয়ে যায়নি। এরপরে নেক্সট দেখো 3-5, আর আহারের সংস্থান রহিল না। তো এটা প্রশ্নটার উত্তর তোমরা করে নাও। রাধারানী পিতা বিত্তবান হলেও আকস্মিক তার মৃত্যুর পরে জনৈক মামলাবাজ ইয়াতির কারণে স্বামীর বাড়ি ভদ্রাসন থেকে বিতাড়িত সম্পূর্ণ সহায় সম্বলহীন রাধারানীর মা ও রাধারানীর কথায় উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে। রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল, একেবারেই শয্যাশয়ী, এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। অন্যদিকে রাধারানী ছোট ও তার পক্ষে উপার্জন করা অসম্ভব, এই ঘরেও সঞ্চিত আহার্য নেই, তাই তাদের আর আহার চলে না। তো এই হয়ে গেল 3 দাগের 5টি প্রশ্ন। এরপরে বড় প্রশ্ন 4 দাগের দেখো 150টি শব্দের মধ্যে লিখতে হবে। 4 দাগে 1 নম্বর প্রশ্ন কি বলেছে? নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কীভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করতে বলেছে। তো চলো উত্তরটি করো না। মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দেবী তার কৃপাধন্যবাদ্য কালকেতু নির্মিত গুজরাট নগর বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গে প্রলয় ঘটান, ফলে সেখানকার প্রজারা গুজরাটে চলে আসেন। কলিঙ্গের আকাশে ঘন মেঘে সমাবেশ ঘটে। দেবীর আদেশে
হঠাৎই ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়, দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনি সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি, সমগ্র কলিঙ্গ মেঘের গম্ভীর আওয়াজে কেঁপে ওঠে, বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে, ঝড়ের দাপটে শস্য ক্ষেত ও সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়, 8টি দিক হস্তি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়, প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়, ঘোর অন্ধকার দিন রাতের পার্থক্য মুছে যায়, জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে, বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জয়মিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হয় কৃষিকাজ, যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমন ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশের বীর হনুমান ঝড়ের তাণ্ডব চালিয়ে মোটা অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন। সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে, পর্বত তুল্য ঢেউয়ের আঘাতে বাড়িঘর মাটিতে পড়ে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। এরপরে দেখো 4-2 চিঠি অনুসারে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত অনুগামীদের পরিচয় দাও। তো এটা আমি আর বলছি না, তোমরা একটু স্ক্রিনটা পজ করে করে লিখে নেবে, ঠিক আছে? এরপরে নেক্সট দেখো 5-এর দাগে কি বলেছে, যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, নিজের ভাষায় লেখো 150 শব্দে। তো এখানে দেখো, করবাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কীভাবে সেই প্রমাণ পেয়েছেন, উত্তর দাও। তো উত্তরটি তোমরা এটা লিখে নেবে। এরপরে দেখো 6-এর দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 6-এর দাগের 1 ধাতবদ্বয় প্রত্যয়ের একটি উদাহরণ দিতে বলেছে। উত্তর দেখো, চল যুক্ত ই সমান হচ্ছে চালি, গমন করা, নিচ। তারপর দেখো মৌলিক শব্দ বলতে কী বোঝো, সংস্কৃত থেকে যেসব শব্দ অবিকৃতভাবে বা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে তাদের বলা হয় মৌলিক শব্দ। এরপরে নেক্সট দেখো, নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি। তো এটার উত্তর হয়ে যাবে, বাংলা শব্দভাণ্ডারে নবগঠিত শব্দ 2টি প্রকার, একটি হচ্ছে মিশ্র বা সংকর শব্দ এবং হচ্ছে অনুদিত শব্দ। এরপর 4 নম্বর দেখো 6-এর, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো। তো তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ হচ্ছে চুরুট পিলে বা ছেলে পিলে যেটা বলে। এরপরে দেখো 6-এর 5, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়। তো কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে নির্দেশক সর্বনাম পদ ব্যবহৃত হয়, যেমন ওটা রেখে দাও। এরপরে দেখো ভাব সম্প্রসারণ করতে বলেছে, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। এরপর এটা উত্তরটা একটু বড় হবে, মানুষের জীবনে কর্মের পাশাপাশি ধর্ম হলো একটা বড় গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন ধর্ম মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তখন সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে, যার জন্য নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো মানুষের মধ্যে আমাদের সমাজে ধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ সব সময় ধর্ম নিয়ে বেশি সচেতন, সে যেই ধর্মই হোক না কেন। কখনো কখনো এই ধর্ম মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সব মানুষ সব কিছুর মধ্যে ধর্ম খুঁজে পান। তো প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে ধর্ম নিয়ে নানান সংস্কার বিস্তার হয়ে আছে। মানুষের ধর্মের মধ্যে বিভিন্নভাবে জর্জরিত হয়ে যায় যে সে অন্য কিছু বোঝার চেষ্টা করে না কেবলমাত্র ধর্ম ছাড়া, যার ফলে তার সেই ধর্মের অন্ধকার নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলে। ধর্ম সম্পর্কে মানুষের অন্ধবিশ্বাস না হয়ে সচেতন হতে হবে। জাতি ধর্মের মহতায় বা যেটা রয়েছে মহতায়, জাতি ধর্মের মহতায় জীবনসহ অন্য কারো জীবন অন্ধকারাচ্ছন্ন না করে দেয়। তো তাই ধর্মকে ধর্ম হিসাবে নেওয়া উচিত, তাকে অন্ধকারে নিয়ে যাওয়া কখনোই উচিত নয়। আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ ও স্বাভাবিক করার জন্য ধর্মকে উপস্থাপন করা হয়েছে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। তো এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের 50 নম্বরের উত্তরগুলি। তো আশা করছি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। তো যাদের যাদের ভালো লেগেছে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি অলরেডি তোমাদের জন্য অন্যান্য বিষয়গুলি যেমন অঙ্ক,
তারপরে ইংরেজি, অন্যান্য বিষয়গুলির উত্তর আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে উত্তরগুলি করে নিতে পারবে তোমরা। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।